সঙ্গীতা এবং রীতা দুই বোন তাদের মা কমলা দেবী, দাদা প্রীতম এবং এক বৌদি রাখির সঙ্গে বাস করে। তাদের সংসারে সকলে বেশ মিলেমিশেই থাকে, কিন্তু মাঝে মধ্যে সমস্যা হয় দুই ননদ এবং বৌদির মধ্যে। কারণ তাদের তিনজনের পছন্দ, খাওয়া দাওয়ার ধরন, চালচলন সবকিছুই আলাদা ছিল। তাই রাখি সঙ্গীতা এবং রীতাকে সেরকম একটা পছন্দ করে না। একদিন কমলা দেবী তার বৌমা এবং দুই মেয়েকে নিয়ে শপিং করতে যায়। সেই সময়, মা, বৌদি, 2 ঘন্টা হয়ে গেল তোমরা তো শপিং করেই যাচ্ছ। এদিকে আমার আর রীতার কিন্তু খিদে পেয়ে গেছে। তোমরা দুজনে মিলে আমাদেরকে কি বলেছিলে বলতো, যে তাড়াতাড়ি করে শপিং করার পর আমরা কোনো একটা রেস্টুরেন্টে খেতে যাব। কিন্তু কি হলো সেটা? আর এখন তোমরা দুজনে যেভাবে শপিং করছো, আমার মনে হচ্ছে শহরের সব রেস্টুরেন্টই এরপর বন্ধ হয়ে যাবে। আমাদের আর পেটে খাবার পড়বে না। বাবা, তোমরা দুজন এরকম খাবার খাবার করে পাগল হয়ে গেছো কেন? বাড়িতে খেতে পাও না নাকি? এই তো বাড়ি থেকে বেরোনোর আগে ঝাল ঝাল বার্গার, তারপর ঝালমুড়ি এসব কিছু খেয়ে আসলে, তারপর এত তাড়াতাড়ি খিদে পেয়ে গেল। তুমি চুপ করো বৌদি। তুমি এরকম পেটে তালা দিয়ে চাবি ফেলে দিয়ে শপিং করতেই পারো, কিন্তু আমরা পারবো না। আমরা এখন বাইরে বেরোচ্ছি, কিছু খেয়ে আসি, কারণ আমি আর নিজের খিদে চেপে রাখতে পারবো না। এই বলে সঙ্গীতা তার বোন রীতাকে নিয়ে শপিং মলের বাইরে বেরিয়ে যায়। আর তারা ভালো ভালো খাবার খুঁজতে থাকে। আর তারা যেহেতু ভীষণ ঝাল খেতে পছন্দ করে, তাই তাদের ঝাল জাতীয় খাবার বেশি ভালো লাগে। কিন্তু শপিং মলের চারপাশে সেরকম একটা বড় কোনো রেস্টুরেন্ট তারা খুঁজে পায় না। শুধু একটা রাস্তার কোনায় একটা ফুচকাওয়ালা দাদা ফুচকা বিক্রি করে। আর সেই ফুচকাওয়ালা অনেক অনেক লঙ্কার কুচি দিয়ে ফুচকা মাখছে দেখে দুই বোন নিজেদের লোভ সামলাতে পারে না। এই রীতা, ওই দেখ কাকুটা কত ঝাল দিয়ে ফুচকা মাখছে। আমরা তো এরকমই ঝাল ঝাল ফুচকা খেতে পছন্দ করি। চল আজকে বেশ মনে সুখে ঝাল ঝাল ফুচকা খেয়ে আসি। হ্যাঁ দিদি, তুই ঠিকই বলেছিস। সেই কবে ফুচকা খেয়েছিলাম, তারপর থেকে আর ফুচকা খাওয়াই হয় না। আর শেষে আমি আর তুই যেবার বৌদির সঙ্গে ফুচকা খেলাম মনে আছে? বৌদি কেমন মিষ্টি জল দিয়ে আমাদেরকে ফুচকা খাইয়েছিল। আমার ওরকম মিষ্টি জল দিয়ে ফুচকা একদমই ভালো লাগেনি। আর এরকম লঙ্কা দিয়ে আলু মাখা ভরে তেঁতুল জল দিয়ে ঝাল ঝাল ফুচকাই আমার ভালো লাগে। চল। এই বলে দুই বোন সময় নষ্ট না করে ঝাল ঝাল ফুচকা খেতে চলে যায়। আর তারা ফুচকাওয়ালাকে বেশি করে লঙ্কা দিয়ে এবং তেঁতুল জল দিয়ে ফুচকা মাখতে বলে। আর ফুচকাওয়ালাও তাদের মনের মতো করে ফুচকা মেখে তাদেরকে খেতে দেয়। আর তারা দুই বোন দেখতে দেখতে প্রায় 100 টাকার ফুচকা খেয়ে ফেলে। কিন্তু 100 টাকার ফুচকা খাওয়ার পরও তাদের মন কিছুতেই ভরে না। তাই তারা আরো বেশি বেশি করে ঝাল ঝাল ফুচকা খেতে শুরু করে। এমন সময়, ওই যে দেখুন মা, এতক্ষণ ধরে আমরা ওদেরকে খুঁজে বেড়াচ্ছি, আর এরা দুজনে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। ফুচকা খাওয়ার সময় একবারও আমাদের কথা মনে করলো না। তাই তো, আমাদেরও তো খিদে পেয়েছে, আর এখন মনে হচ্ছে সত্যিই কোনো রেস্টুরেন্ট খোলা নেই। চলো আমরাও দুজনে বরং ওদের পাশে দাঁড়িয়ে ফুচকা খেয়ে নিই। এই বলে তারা দুজনেও ফুচকা খেতে চলে যায়। আর সঙ্গীতা এবং রীতা তাদের দুজনকে দেখে রেগে যায়, কারণ এতক্ষণ ধরে তারা দাঁড়িয়ে একা একাই ঝাল ঝাল ফুচকা খাচ্ছিল। কিন্তু এখন তাদের ফুচকায় মা এবং বৌদি ভাগ বসাতে চলে আসে। কি ব্যাপার, তোমাদের শপিং শেষ হয়ে গেল? যেই শপিং শেষ হয়েছে অমনি আমাদের সঙ্গে ফুচকা খেতে চলে এলে। আমরা যখন শপিং মল থেকে বেরোলাম তখন আমাদের সঙ্গে এলে না কেন তোমরা? কেন গো সঙ্গীতা, এই ফুচকার দোকানে কি একা তোমার আর তোমার বোনের নাম লেখা আছে যে আমি এখানে দাঁড়িয়ে ফুচকা খেতে পারবো না? তোমরা দুজনেও টাকা দিয়ে ফুচকা খাবে আর আমিও টাকা দিয়ে ফুচকা খাবো, সুতরাং বেশি কথা বলো না। আর তোরা যখন ফুচকাই খাবি তাহলে বৌমাকে তো একটু সঙ্গে করে নিয়ে আসতেই পারতিস, কারণ আমার বৌমাও তো ফুচকা খেতে ভালোবাসে। আর তোরা দুজনে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ফুচকা খেয়ে নিয়েছিস। এখন তো কটা মাত্র ফুচকাই পড়ে আছে। থাক, তোমাকে আর বেশি তোমার বৌমার হয়ে ঢং করতে হবে না মা। দুই মেয়ের থেকে যেন বৌমার প্রতি তোমার দরদ একেবারে উতলে উঠছে। যত সব বাড়াবাড়ি। তোমার বৌমা যখন একা একা লুকিয়ে লুকিয়ে বাইরে বেরিয়ে ফুচকা খেয়ে আসে, তখন কি তোমার বৌমা আমাদের জন্য ফুচকা নিয়ে আসে? রাখি তার দুই ননদের কোনো কথাতেই পাত্তা দেয় না। সে মিষ্টি জল দিয়ে বেশি বেশি করে ফুচকা খেতে শুরু করে। অন্যদিকে দুই ননদ ঝাল দিয়ে বেশি বেশি করে ফুচকা খায়। এভাবেই তারা তিনজনে মিলে ফুচকাওয়ালা সব ফুচকা শেষ করে দেয়। আর ফুচকা খাওয়া হয়ে গেলে দুই ননদ নিজেদের টাকা দিয়ে দেয়, আর রাখিও নিজের টাকা দেয়। আর কমলা দেবী যেহেতু ভালোই বয়স হয়েছে, তাই সে বেশি ফুচকা খেতে পারে না। আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, এই সঙ্গীতা, রীতা, তোমাদের কারোর কাছে 2000 টাকার নোট খুচরো আছে গো? আমি আজকে ভেবেছি আমার জন্য কয়েকটা চায়ের কাপ কিনতে যাব, কিন্তু মায়ের কাছে 2000 টাকার খুচরো চাইলাম, মা দিতে পারছে না। এমনকি তোমাদের দাদার কাছেও নেই, তাই তোমাদের কাছে এসেছি।
না না, আমরা কি টাকা থলি নিয়ে বসে আছি যে আমাদের কাছে 2000 টাকার নোট খুঁজতে হবে? আর তুমি যে দোকানে কাপ কিনতে যাবে সেখানে তোমাকে 2000 টাকার নোট দিয়ে দেবে। ঠিক এমন সময় হঠাৎ করে রিতার মাথায় একটা বদমাইশি বুদ্ধি খেলে ওঠে, কারণ এখন তার ঝাল ঝাল ফুচকা খেতে ইচ্ছা করে। সেই জন্য রিতা তার বৌদির সঙ্গে খুব ভালো ব্যবহার করতে শুরু করে দেয়। দিদি, তুই কি যে বলিস না, একটা ছোট্ট দোকানে বৌদি কাপ কিনতে যাবে আর সেখানে 5টা কাপের জন্য বৌদিকে 2000 টাকা খুচরো দেবে? তোর মাথা খারাপ? চল আমরা বরং বৌদির সঙ্গে যাই, আর বৌদি যখন কাপ কিনবে তার আগে আমরা বৌদিকে টাকাটা খুচরো করে দেব। চল। রিতার মুখে এরকম কথা শুনে রাখি খুবই খুশি হয়, আর তখনই রাখি তার 2 ননদের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কি ব্যাপার রিতা, তুমি যে বললে বাইরে বেরিয়ে 2000 টাকা খুচরো করে দেবে, কিন্তু কোথায়? আমরা তো কাপের দোকানে চলে এলাম, ওই তো সামনে কাপের দোকান। বেকার বেকার কেন মিথ্যা কথা বলে আমাকে দোকানে নিয়ে এলে বলো তো? এই দোকানদার এবার আমাকে একদমই টাকা খুচরো দিতে চাইবে না। আরে তুমি চাপ নিচ্ছ কেন? আমি খুচরো করার জায়গা তো পেয়ে গেছি। ওই দেখো, ওখানে ঝাল ঝাল ফুচকা বিক্রি হচ্ছে, তাই আমি আর দিদি ফুচকা খাবো। তাতে তোমার 2000 টাকা খুচরো হয়ে যাবে, কারণ আমার বিকেল থেকে ভীষণ ফুচকা খেতে ইচ্ছা করছিল, আর দিদির কাছেও টাকা ছিল না। আমার কাছে তো টাকা একদমই নেই, তাই তোমাকে যখন 2000 টাকা খুচরো করতেই হবে, তখন আমরা ফুচকা খেয়ে তোমার টাকাটা খুচরো করে দিচ্ছি। তোমার খুব সুবিধা হবে, দাও। রিতার কথা শুনে সঙ্গীতা খুবই খুশি হয়, কারণ সে এবার নিজের বোনের বদমাইশি বুদ্ধি ধরতে পারে। কিন্তু অন্যদিকে রাখি ভাবতেই পারে না যে সে এরকম ভাবে 2 ননদের ঝাল ঝাল ফুচকা খাওয়ার সামনে গাধা হয়ে যেতে পারে। ফলে সে কিছুতেই তার 2 ননদকে ঝাল ঝাল ফুচকা খাওয়াতে চায় না। বাবা, যখন খুচরোর দরকার ছিল তখন তো আমাদের সঙ্গে খুব ভালো ভালো করে কথা বলছিলে, আর যেই আমরা দুজন তোমার কাছে ফুচকা খেতে চেয়েছি তখনই তোমার কথা টোন পাল্টে গেল দেখছি। তার মানে সবাই সত্যি কথাই বলে, বৌদিটা ননদদেরকে একদমই সহ্য করতে পারে না। এই চুপ করো তো, তোমাদের দুজনকে আমি ভালো করে চিনি। তোমরা 2000 টাকা খুচরো করে দেওয়ার নাম করে একেবারে 2000 টাকা ঝাল ঝাল ফুচকা খেয়ে নেবে। আমি তোমাদেরকে ফুচকা খাওয়াতে পারবো না। রাখি এই কথা বলে পালাতে যাবে, এমন সময় তার 2 ননদ তাকে একেবারে চেপে ধরে। এর ফলে রাখি কোথাও পালিয়ে যেতে পারে না, আর তারা 3 জনে মিলে ফুচকার দোকানে চলে যায়। সঙ্গীতা এবং তার বোন রিতা একসঙ্গে অনেক অনেক ঝাল ঝাল ফুচকা খায়। আর এভাবেই দেখতে দেখতে তারা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2000 টাকার ফুচকা খেয়ে ফেলে। এর ফলে ফুচকা খাওয়ার পর তারা তাদের বৌদিকে কোনো টাকা ফেরত দিতে পারে না। এরকম ভাবে 2000 টাকা খুচরো করে দেওয়ার নাম করে তারা সব টাকাটাই শেষ করে ফেলে। তোমাদের দুজনের মতো বদমাইশ আর ধাপ্পাবাজ ননদ আমি কখনো দেখিনি। তোমাদের যখন এতই ফুচকা খেতে ইচ্ছে করছিল তখন নিজেদের মায়ের কাছ থেকে টাকা চেয়ে নিয়ে আসোনি কেন? আমাকে আমার বর এই 2000 টাকা দিয়েছিল কাপ কেনার জন্য, আর তোমরা দুজনে মিলে সেই টাকাটা একেবারে নষ্ট করে দিলে। এই বলে রাখি মন খারাপ করে বাড়িতে ফিরে আসে, আর তার শাশুড়ি মাকে সব কথা বলে। এর ফলে কমলা দেবী তার 2 মেয়েকে খুবই বকাবকি করে। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে, আর মাঝে মাঝে 2 ননদ এরকম ভাবে ঝাল ঝাল ফুচকা খায়। আর একদিন রাখির ভাই প্রিয়তম দিদিকে কিছু না জানিয়ে তাদের বাড়িতে ঘুরতে চলে আসে। কি ব্যাপার প্রিয়তম, এতদিন পর আমার শ্বশুর বাড়িতে? কতদিন তোকে দেখি না রে ভাই। তোর কথা, বাবা মায়ের কথা আমার খুব মনে পড়ে। আর তুই তো বাইরের রাজ্যে চাকরি করিস, তাই শহরে এলে একটু তো আমার বাড়িতে এসে ঘুরে যেতেই পারিস। আর বলিস না দিদি, তোর কথা মনে পড়ে, কিন্তু আমি কি করে আসবো বল, আমার তো কাজের খুব চাপ। কিন্তু আজকে আমি একটু সময় পেয়েছি বলে তোর জন্য আমি মিষ্টি মিষ্টি জল ফুচকা একেবারে নিয়ে হাজির হয়ে গেছি। এই নে তোর জন্য 100টা ফুচকা, আর এই প্যাকেটের মধ্যে মিষ্টি জলও আছে, তার সাথে ঝাল জলও আছে। তোর যেভাবে ইচ্ছা হয় তুই সেভাবে ফুচকা খেতে পারিস। ভাইয়ের মুখে এমন কথা শুনে রাখি খুবই খুশি হয়, কিন্তু সে ভুলে যায় তার বাড়িতে 2টো ঝাল ফুচকা পাগল ননদ আছে। আর রাখি যেই মুহূর্তে তার ভাইয়ের সঙ্গে ফুচকা খেতে শুরু করবে তখনই 2 ননদ ফুচকার গন্ধ পেয়ে সেখানে চলে আসে। বাবা, বৌদি, তোমার ভাই এসেছে বলে তুমি তোমার 2 ননদকে একেবারে ভুলে যাবে, তাই তো? হ্যাঁ, তুমি জানো না বৌদি, আমরা দুজনে ঝাল ফুচকা খেতে কত ভালোবাসি, তাই আমাদেরকেও ফুচকা দাও। আর তোমার ভাই তো অনেকগুলো ফুচকা নিয়ে এসেছে, তুমি আর তোমার ভাই মিষ্টি জল দিয়েও ফুচকা খাও, আর আমরা 2 বোন ঝাল দিয়েও ফুচকা খাবো। উফ, আমার ভাইটাও পারে, কোথায় একটু আস্তে আস্তে কথা বলবি তা না, এমন জোরে জোরে ফুচকার কথা বলেছে। আর এই লোভী দুটো একেবারে ফুচকার গন্ধ পেয়ে এখানে চলে এসেছে। আর এখন যদি এদের দুজনকে আমি ফুচকা খাওয়াতে যাই তাহলে আমাদের কপালে আর ফুচকা জুটবে বলে আমার মনে হচ্ছে না। এই ভেবে রাখি তার 2 ননদকে তাড়ানোর একটা বুদ্ধি করে। আর এখনই রাখির কাছে খুব ভালো সুযোগ আসে 2000 টাকার বদলা নেওয়ার জন্য। ফলে রাখি তখনই তার ভাইয়ের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করে, আর প্রিয়তম খুব সহজেই তার দিদির ইশারা বুঝে যায়।
না না, আমরা তোমাদের দুজনকে ছাড়া ফুচকা খেতে পারি নাকি বলো? তোমাদেরকে তো আমরা ফুচকা খাওয়ার জন্য ডাকতেই যাচ্ছিলাম, তাই তো ভাই। আর শোনো, তোমরা নিশ্চয়ই ঝাল ঝাল ফুচকা খাবে। এই ভাই চল, আমরা আমাদের দুই ননদের জন্য বেশ ঝাল ঝাল করে ফুচকা বানিয়ে দিই। রাখির এমন কথা শুনে দুই ননদ খুবই খুশি হয় আর তারা ঝাল ফুচকা খাবে বলে অপেক্ষা করতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই তারা দুই বোন যখন ফোনে ব্যস্ত হয়ে পড়ে, তখন রাখি রান্নাঘর থেকে লুকিয়ে লুকিয়ে লঙ্কার গুঁড়ো নিয়ে আসে। আর রাখি এবং তার ভাই দুজনেই বেশি বেশি করে লঙ্কার গুঁড়ো ফুচকার মধ্যে মিশিয়ে দেয়, কিন্তু সঙ্গীতা এবং রীতা সেটা দেখতে পায় না। এর ফলে সেই লঙ্কার গুঁড়ো মেশানো ফুচকাই তারা টক জলে ডুবিয়ে ডুবিয়ে খেতে শুরু করে। কিন্তু তারা দুই বোন সেই ফুচকা খাওয়া মাত্রই তাদের কান দিয়ে ঝালের চোটে একেবারে ধোঁয়া বেরোতে শুরু করে, কারণ তারা ঝাল ফুচকা খেতে পছন্দ করলেও এরকম লঙ্কার গুঁড়ো দিয়ে ফুচকা তারা কোনোদিনও খায় না। আর এত বেশি ঝালের চোটে তাদের জিভ, নাক সবকিছু লাল হয়ে যায় আর তারা কিছুতেই ঝাল সহ্য করতে পারে না। ওরে বাবারে কি ঝাল! ওরে বাপ রে বাপ, আমি এত ঝাল খেতে পারবো না। এত ঝাল দেওয়া ফুচকা খাওয়া যায় নাকি? বৌদি, তোমরা দুজনে মিলে ফুচকাতে কি মিশিয়েছো বলো তো? আমাদেরকে জল দাও, আমাদেরকে মিষ্টি দাও। উফ বাবারে বাবা, এই ঝাল সহ্য করতে পারছি না গো বৌদি। ঝালে আমার মুখটা একেবারে জ্বলে গেল। এই ফুচকা কোথা থেকে নিয়ে এসেছো? আমার তো ঝালে পুরো চোখ মুখ জ্বালা করছে। বাবারে বাবা। এই বলে দুই ননদ একেবারে ঢোক গিলে জল খেতে শুরু করে দেয়, কিন্তু তবুও তাদের ঝাল কমে না। আর তাদের সামনে এবার রাখি এবং প্রিয়তম ফুচকা খেতে শুরু করে। আর তাদের ফুচকায় যেহেতু লঙ্কার কোনো নামমাত্র নেই, তাই তাদের ঝাল লাগারও কোনো প্রশ্ন থাকে না। কি বলছো তোমরা? ফুচকাতে ঝাল কোথায়? এই তো আমি আর আমার ভাই কত সুন্দর ফুচকা খাচ্ছি, আমাদের তো একদমই ঝাল লাগছে না। আমার মনে হয় তোমরা দুজনে এত বেশি বেশি ঝাল ফুচকা খেয়েছো যে এখন আর তোমরা ঝাল সহ্য করতে পারছো না। হ্যাঁ দিদি, তুই ঠিক কথাই বলেছিস। আমিও ঝাল মিশিয়ে ফুচকা খাচ্ছি, কিন্তু আমার তো এত ঝাল লাগছে না। তাই চল আমরা দুজনে মিলে সব ফুচকাগুলো খেয়ে নিই, কেননা তোর দুই ননদ ঝালের চোটে আর ফুচকা খেতে পারবে না। বেকার বেকার ফুচকাগুলো নষ্ট করে কি লাভ। এই বলে রাখি এবং প্রিয়তম চটপট করে সব ফুচকা খেয়ে নেয়। আর অন্যদিকে দুই ননদ ঝালের চোটে একেবারে লাফালাফি করে। আর এভাবেই তারা পুরো বাড়ি মাথায় করে। তারা ঝাল সহ্য করতে না পেরে রান্নাঘরে গিয়ে কৌটো থেকে চিনি নিয়ে খেতে শুরু করে। আর এভাবেই তাদের সারা জীবনের মতো শিক্ষা হয়ে যায়। আর সঙ্গীতা আর রীতা জীবনেও তাদের বৌদির কাছ থেকে ঝাল ফুচকা খাওয়ার জন্য কোনো ষড়যন্ত্র করে না। রানী তার স্বামী কমল এবং এক ছোট্ট ছেলে বাবুর সঙ্গে বাস করে। তারা অত্যন্ত বড়লোক হওয়ায় তাদের জীবনধারাও একেবারে অন্য রকমের হয়। তাদের জীবনে গরিবের কোনো ছাপ থাকে না। এমনকি শীত হোক কিংবা বর্ষাকাল, সব ঋতুতেই তারা অত্যন্ত এলাহিভাবে বসবাস করে। অর্থাৎ এখন যেমন গরম পড়েছে, তখন রানী নিজেও 3 বার স্নান করে, এমনকি তার ছেলেকেও ভালো করে 3 বার স্নান করায়। আর সবসময় গরম থেকে বাঁচার জন্য তারা এসি ঘরেই থাকে। একদিন কমল যখন অফিস থেকে বাড়ি ফিরে আসে, এই দেখো রানী, আমি আমার বাবুর জন্য কি নিয়ে এসেছি। ও যেহেতু ছোট, তাই ও স্নান করার সুবিধার জন্য আমি একটা বাচ্চাদের বাথটব নিয়ে এসেছি। তুমি ওকে প্রত্যেকদিন ওই বাথটবের মধ্যে নানান রকম খেলনা সাজিয়ে স্নান করাবে, বুঝেছো? রানী তার ছেলের জন্য অত সুন্দর স্নান করার জায়গা দেখে খুবই খুশি হয়। আর বাবুও বেশ মজা পায়। বাবু তখনই সেই নতুন খেলনা বাথটবে স্নান করার জন্য জেদ করতে শুরু করে। ও মা, আমাকে স্নান করিয়ে দাও না। মা, আমার খুব গরম লাগছে, আর আমি এসি থেকে বেরোলেই আমি ঘেমে যাচ্ছি, তাই আমাকে আরেকবার স্নান করিয়ে দাও। হ্যাঁ দাঁড়া, আমি এক্ষুনি তোকে স্নান করিয়ে দিচ্ছি। আর কমল, তোমাকে যে বাবুর জন্য গরমের মধ্যে স্পেশাল ঠান্ডা দামি শ্যাম্পু ও সাবান নিয়ে আসতে বলেছিলাম, তুমি সেটা নিয়ে এসেছো তো? হ্যাঁ, নিয়ে এসেছি। রানী বাথরুমে গিয়ে সেই খেলনা বাথটবে ভালো করে ঠান্ডা জল ভরে নেয়। আর সেখানে বাবুর জন্য খেলনা হাঁস এবং বিভিন্ন ধরনের খেলনা মাছ সাজিয়ে সাবান গুলে সুন্দর করে ফেনা তৈরি করে। সেই ঠান্ডা জলের মধ্যে সে বাবুকে খুব সুন্দর করে স্নান করায়। আর বাবু খেলতে খেলতে অনেক জলও নষ্ট করে। বাবুর স্নান করানো হয়ে গেলে গরমের হাত থেকে বাঁচানোর জন্য রানী বাবুর গায়ে বেশ দামি পাউডারও লাগিয়ে দেয় আর তাকে নতুন জামা কাপড় পরিয়ে দেয়। কিন্তু উল্টো দিকে একেবারে অন্য রকমের দৃশ্য দেখা যায় কাজলের ক্ষেত্রে। বিধবা কাজল তার ছোট্ট মেয়ে ছুটির সঙ্গে বাস করে। দেখ মা, এই গরমে আমার খুব মাথা ঘুরছে, আমি আর রোদে বাইরে বেরোতে পারছি না। তুই যা, বাইরে টিউবওয়েলে বালতি ভরে জল তুলে নে আর তারপর ভালো করে স্নান করে নে, কারণ আজকে আমি আর তোকে স্নান করিয়ে দিতে পারবো না। কিন্তু মা, আমি তো টিউবওয়েল টিপে জল তুলতে পারি না, আর আমার তো এই কলের হাতল পর্যন্ত হাতও পৌঁছায় না। আমি কি করে জল তুলবো? আমারও খুব গরম লাগছে, আমিও তো গরমে খুব কষ্ট পাচ্ছি।
এই গরমের জন্যই তো আমার ভীষণ শরীর খারাপ হচ্ছে রে। আচ্ছা, তুই যখন টিউবওয়েল থেকে জল তুলতে পারবি না তাহলে যা, পাশের বাড়ির রত্না কাকিমা ওর মেয়েকে নিয়ে পুকুরে স্নান করতে যাবে, তুই ওর সাথে গিয়ে স্নান কর, ও তোকে ভালো করে পুকুরের জলে স্নান করিয়ে দেবে। কিন্তু হ্যাঁ, একা একা সাঁতার কাটতে যাস না যেন, তুই সাঁতার কাটতে পারিস না, ডুবে যাবি কিন্তু। ঠিক আছে মা, আমি তাহলে পুকুরে স্নান করতে যাচ্ছি। আর মা, আমার তো সাবান শেষ হয়ে গেছে, তুমি আমাকে বলেছিলে টাকা পেলে সাবান কিনে দেবে, কিন্তু তুমি তো আমাকে সাবান কিনেই দিলে না। তোকে সাবান কিনে দেওয়ার আগেই আমার সংসারের পেছনে সব টাকা শেষ হয়ে গেছে, তাই তুই পুকুর থেকে একটু পরিষ্কার কাদা তুলে গায়ে ঘষে নিবি, দেখবি গা পরিষ্কার হয়ে যাবে। আগে ছোটবেলায় আমরা তো কাদা দিয়ে গা মাথা পরিষ্কার করতাম। এই বলে কাজল তার মেয়েকে স্নান করানোর জন্য রত্নার বাড়িতে পাঠিয়ে দেয়। রত্না নিজের মেয়েকে নিয়ে এবং ছুটিকে সঙ্গে করে নিয়ে প্রখর রোদের মধ্যে মাথায় আঁচল চাপা দিয়ে সামনের পুকুরে স্নান করতে চলে যায়। সেই পুকুরের মধ্যে অনেকে বাসন মাজে, আবার অনেকে জামা কাপড় পরিষ্কার করে। সেই সাথে পুকুরের জল রোদের মধ্যে একেবারে তেতে আগুন হয়ে থাকে। কিন্তু সেই নোংরা এবং গরম জলেই রত্না তার মেয়ে এবং ছুটিকে নিয়ে স্নান করতে বাধ্য হয়। কাকিমা, এই জলটা কি গরম গো, তার উপর জলের মধ্যে নোংরা ভাসছে। আমরা যদি বড়লোক হতাম তাহলে আমরা কত সুন্দর বাথটবে স্নান করতে পারতাম, আর ওই জল অনেক ঠান্ডা হতো বলো। আর এসব কথা এখন বলে লাভ নেই রে ছুটি, আমরা গরিব, আমাদের এভাবেই নোংরা আর গরম জলে স্নান করতে হবে, বুঝলি? তোদের পড়াশোনা শেখাচ্ছি তো, তোরা যখন বড় হবি, অনেক টাকা রোজগার করবি, তখন নিজেরা বাথটবে ঠান্ডা জলে স্নান করবি, কেমন? এই বলে রত্না তাদেরকে স্নান করিয়ে বাড়িতে নিয়ে যায়, আর ছুটিও নিজের বাড়িতে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। গরমের পরিমাণ আরো বাড়তে থাকে, আর সেই কারণে গরমের হাত থেকে বাঁচার জন্য রানী তার ছেলেকে সুইমিং ক্লাসে ভর্তি করতে চায়। বাবু, আমি তোর নামটা কিন্তু সুইমিং ক্লাসের জন্য এনরোল করিয়ে দিয়েছি, আর ওই সুইমিং ক্লাসে পুরো সেন্ট্রাল এসি থাকবে, তাই তুই প্রত্যেকদিন সন্ধ্যাবেলা আমার সঙ্গে যাবি, আর সাঁতার শিখে তারপরে আসবি, কেমন? শহরের সব থেকে বড় আর নাম করা সাঁতারের স্কুলে আমি তোকে ভর্তি করেছি। কি মজা, আমি সাঁতার শিখবো, কি মজা কি মজা, আমি সাঁতার শিখবো, আমি সুইমিং পুলে ড্রাইভ মারবো। পরের দিন থেকে রানী তার ছেলেকে নিয়ে প্রত্যেক দিন এসি গাড়িতে করে সাঁতার শেখাতে চলে যায়। বাবু খুব আরাম করে সুইমিং পুলের জলে স্নান করে বাড়িতে আসে, আর সেই সুইমিং পুলের বাইরে থেকেই প্রত্যেকদিন ছুটি তার মায়ের সঙ্গে ফুলমালা বিক্রি করতে করতে বাড়ির দিকে এগিয়ে যায়, আর তারা দুজনে সুইমিং পুলের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। মা দেখো, ওরা কত বড় লোক, প্রত্যেকদিন সবাই কি সুন্দর সুইমিং পুলে স্নান করে। আমি শুনেছি এর মধ্যে নাকি এসিও আছে, কিন্তু আমাকে তো ওরা ঢুকতে দেবে না বলো। আমি একবার গিয়ে সিকিউরিটি কাকাকে বলবো আমাকে ওই সুইমিং পুলে স্নান করতে দেবে কিনা। না রে মা, কোনো দরকার নেই, তুই বাড়ি গিয়ে পাতকুয়ার জলে স্নান করবি, তোকে সুইমিং পুলে স্নান করতে হবে না। কাজলের বারণ করা সত্ত্বেও ছুটি তার মায়ের কথা শুনতে চায় না, তাই সে সুইমিং পুলের সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলতে চলে যায়, কারণ তার ভীষণ পরিমাণে সুইমিং পুলের নীল পরিষ্কার জলে স্নান করতে ইচ্ছা করে। আর সেই সাথে গরমের মধ্যে সে টিভিতে দেখেছে যে সুইমিং পুলে স্নান করলে নাকি খুবই আরাম পাওয়া যায়। ও কাকু, আমাকে ওই সুইমিং পুলের জলে স্নান করতে দেবে গো? তোমাদের এখানের সুইমিং পুলটা কি সুন্দর, আমার মতো বাচ্চারা কি সুন্দর সুইমিং পুলে স্নান করছে। আমারও না এই গরমে সুইমিং পুলে স্নান করতে ইচ্ছা করছে। তুই একটা গরিব বাচ্চা হয়ে সুইমিং পুলের জলে স্নান করবি? নিজেকে কোনোদিন আয়নায় দেখেছিস তুই? তোকে আমি এই জলে স্নান করতে দিলে আমার চাকরি চলে যাবে, বুঝেছিস? যা এখান থেকে ভাগ, কারণ তুই এরকম নোংরা জামা কাপড় পরে স্নান করলে সুইমিং পুলের জল নোংরা হয়ে যাবে। এরকম করে বলছো কেন? সবাই তো স্নান করছে, আর গরমের মধ্যে একটু সুইমিং পুলে স্নান করলে কি এমন ক্ষতি হবে বলো? শোন, এখানে শহরের সবচেয়ে বড় লোকের ছোট ছোট ছেলেমেয়েরা সাঁতার শিখতে আসে, আর তারা প্রত্যেক মাসে 10,000 টাকা করে দেয়। সুতরাং তুই আমাকে 10,000 টাকা দে, তাহলে আমিও তোকে ওই সুইমিং পুলের জলে এই গরমের মধ্যে চুবে থাকতে দেবো। এই বলে সিকিউরিটি গার্ড ছুটিকে সেখান থেকে তাড়িয়ে দেয়, আর গরমের মধ্যে ছুটি কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে ফিরে যায়। তারা দুজনে মিলে আবার মালা বিক্রি করতে বাড়িতে ফিরে যায়। অন্যদিকে বাবুর ভালো করে সাঁতার শেখা হয়ে গেলে রানী তাকে এসি গাড়িতে করে নিজের বাড়িতে নিয়ে যায়। দেখতে দেখতে প্রায় কিছুদিন কাটে। একদিন কাজলের আবার গরমের জন্য ভীষণ পরিমাণে শরীর খারাপ করে, এমনকি সে বিছানা থেকে উঠে দাঁড়াতেও পারে না। আর সেদিন রত্না স্নান করার জন্য পুকুরেও যায় না, তাই ছুটি কিভাবে স্নান করবে সেই নিয়েই চিন্তা করতে শুরু করে। মা তো ঘুমাচ্ছে, আর আমি টিউবওয়েল থেকে জল তুলে স্নানও করতে পারবো না, তাই আমি চুপি চুপি পাতকুয়ো থেকে জল তুলে স্নান করে নিই।
মা বুঝতেও পারবে না যে আমি পাতকুয়ো থেকে জল তোলার চেষ্টা করেছি, কারণ আমার খুব গরম লাগছে। এই বলে ছুটি গরমের মধ্যে স্নান করার জন্য পাতকুয়ো থেকে জল তুলতে চলে যায়। অন্যদিকে বাবু তার মায়ের সঙ্গে সুইমিং ক্লাস থেকে গাড়ি করে বাড়িতে ফিরছে। সেই সময় তারা যে রাস্তা থেকে বাড়িতে ফিরে সেখানকার ট্রান্সফরমার বাস্ট হয়ে যাওয়ায় রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ড্রাইভার, এখানে মনে হয় রাস্তা বন্ধ হয়ে গেছে, তাই তুমি পাশের ওই গ্রামের একটা কাঁচা রাস্তা আছে ওখান থেকেই বাড়িতে চলো, না হলে এই গরমের মধ্যে বাড়িতে ফিরতে অনেক লেট হয়ে যাবে আর আমার ছেলে গরমে কষ্ট পাবে। ঠিক আছে ম্যাডাম, আমি পাশের রাস্তা থেকে গাড়ি ঘুরিয়ে নিচ্ছি। এই বলে রানী তার ছেলেকে নিয়ে গাড়ি করে পাশের রাস্তা দিয়ে বাড়িতে ফিরতে যায়। আর তখনই রানী ছুটিকে দেখতে পায়। রানী দূর থেকে দেখে যে একটা ছোট্ট বাচ্চা পাতকুয়োর উপর দাঁড়িয়ে বালতি করে স্নানের জন্য জল তোলার চেষ্টা করছে, আর কোনো মতে সে জল তুলে এনে পাতকুয়োর উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করছে। এমন দৃশ্য দেখে রানী ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। কি সাংঘাতিক, এই বাচ্চাটা কেমন পাতকুয়োর উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করছে। এখন যদি এই পাতকুয়োর জলে পড়ে যায় তাহলে তো একটা বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে। একে এবার কিভাবে বাঁচাবো? এই বলে রানী ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। আর রানী সেই গরমের মধ্যে তার ছেলেকে নিয়ে গাড়ি থেকে নেমে ধীরে ধীরে ছুটির দিকে এগিয়ে যায় আর নিজের ছেলেকে কোনো রকম মুখ থেকে শব্দ বের করতে বারণ করে। রানী যতই ছুটির দিকে এগোতে শুরু করে ততই ছুটি আরো নিচু হয়ে পাতকুয়ো থেকে জল তুলে স্নান করে। আর এই দেখে রানী আরো ভয় পেয়ে যায়। সেই সময় হঠাৎ করে কাজলেরও ঘুম ভেঙে যায় আর সে তখনই দৌড়ে বাইরে আসে। সেও এরকম দৃশ্য দেখে আটকে ওঠে। এমন সময় রানী কাজলকেও কোনো কথা বলতে বারণ করে। দিদি, আপনি কোনো আওয়াজ করবেন না, আর এখন আপনি যদি আওয়াজ করেন তাহলে ও কিন্তু ভয় পেয়ে যেতে পারে আর পাতকুয়োতে পড়ে যেতে পারে। আমি দেখছি কি করা যায়, একদম চিন্তা করবেন না, ছোট্ট মেয়েটাকে আমি কিচ্ছু হতে দেব না। এই বলে রানী দৌড়ে গিয়ে পেছন থেকে ছুটিকে জড়িয়ে ধরে আর তাকে পাতকুয়ো থেকে নামিয়ে তার প্রাণ রক্ষা করে। এই দেখে ছুটি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় আর সে ভয়ে কাঁদতে শুরু করে। কি হলো, তুমি এরকম পাতকুয়োর উপর উঠে স্নান করছিলে কেন? তোমার মা ঘরে ঘুমিয়ে আছে আর তার মধ্যে তুমি এই কাণ্ড ঘটাচ্ছিলে। এখন তোমার যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো? আসলে কাকিমা, আমার মায়ের তো খুবই শরীর খারাপ, তাই মা ঘুমাচ্ছিল আর আমার প্রচন্ড গরম লাগছিল বলে আমি আর মাকে বিরক্ত করিনি। এই গরমে আমার খুব স্নান করার ইচ্ছে করছিল, তাই আমি পাতকুয়ো থেকে জল তুলে স্নান করছিলাম। ছুটিকে দেখা মাত্রই বাবু তাকে খুব সহজে চিনতে পারে। ও মা, ওই মেয়েটাকে আমি চিনি। সেদিনকে আমি যখন তোমার সাথে সুইমিং পুল থেকে স্নান করে বের হচ্ছিলাম তখন ওই মেয়েটা সিকিউরিটি গার্ডকে সুইমিং পুলে স্নান করার কথা বলছিল, কিন্তু সিকিউরিটি কাকা ওকে স্নান করতে দেয়নি আর ও গরিব বলে তাড়িয়েও দিয়েছে। আর ওই মেয়েটা নোংরা জামা কাপড় পরেছিল বলে সুইমিং পুলে স্নানও করতে পারেনি। হ্যাঁ, আমার কাছে যদি তোমার মতো 10,000 টাকা থাকতো তাহলে আমিও তোমার মতো সুইমিং পুলে স্নান করতে পারতাম, কিন্তু কি করব বলো, আমার কাছে টাকা নেই, তাই আমাকে এরকম পাতকুয়োতে স্নান করতে হচ্ছে। এটাই আমার কাছে সুইমিং পুল। দিদি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে আমার মেয়ের জীবন বাঁচালেন তার জন্য আমি সত্যি আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আসলে আমি এই গরমের মধ্যে সারাদিন বাইরে ফুলমালা বিক্রি করি, তাই আমার শরীরটা মাঝে মাঝে খারাপ হয়ে যায়। আমার শরীর খারাপের সুযোগেই আমার মেয়ে এই কাণ্ড ঘটাতে বসেছিল। আমাদের গরিবের জীবনে সুখ কোথায় বলুন তো? এসব দিন দেখতেই আমরা অভ্যস্ত। কিন্তু আজকে আপনি আমার জন্য যা করেছেন, কিন্তু আজকে যদি আপনি এখানে না আসতেন তাহলে এতক্ষণে আমার মেয়ে বোধহয় পাতকুয়োর জলেই পড়ে থাকতো। কাজলের কথা শুনে রানী খুবই কষ্ট পায়, তাই রানী ঠিক করে সে ছুটিকে গরমের মধ্যে স্নান করার জন্য একটা সুন্দর জিনিস উপহার দেবে। তুমি চিন্তা করো না ছুটি, তোমাকে আর গরমের মধ্যে পাতকুয়ো কিংবা টিউবওয়েল থেকে জল তুলে স্নান করতে হবে না। আমি তোমার হয়ে সুইমিং পুলে স্নান করার জন্য প্রত্যেক মাসে টাকা দেব, তাই তুমি আমার ছেলের মতো সুইমিং পুলে গিয়ে স্নান করে আসবে, কেমন? আর তোমার বাড়িতে স্নান করার জন্য আমি তোমাকে একটা খেলনা বাথটাব গিফট করব, তাহলে তোমাকে আর স্নান করার জন্য গরমের মধ্যে কষ্ট পেতে হবে না। কি মজা, আমিও গরমের মধ্যে সুইমিং পুলে স্নান করব। ইয়ে, কি মজা! আমি আর টিউবওয়েলে, পুকুরে, পাতকুয়োতে স্নান করব না, সুইমিং পুলে ঠান্ডা ঠান্ডা জলে স্নান করব। কি মজা, কি মজা! এই গরমে আমার ভারী মজা। এই চুপ কর, এত নাচানাচি করতে হবে না তোকে। আর দিদি, আপনি দয়া করে আমাদের জন্য কিছু করবেন না, কারণ আমরা একই গরিব। আর তারপর যদি আমার মেয়ে এরকম বড়লোকি স্নানে অভ্যস্ত হয়ে পড়ে তখন কিন্তু আমি আরো বেশি সমস্যায় পড়ব। এভাবেই কাজল প্রথমে রানীর উপহার কিছুতেই নিতে চায় না,
কিন্তু রানী জোর করলে কাজল শেষ পর্যন্ত তার কথা মেনে নেয়। তারপর থেকে প্রত্যেক মাসে রানী নিজের ছেলে এবং ছুটির জন্য 10-20 টাকা সুইমিং পুলে দেয়, যাতে তারা খুব ভালো করে স্নান করতে পারে। এমনকি সে ছুটিকে নিজের ছেলের মতো একটা সুন্দর খেলনা বাচ্চা উপহার দেয়। তারপর থেকে ছুটিও বাবুর মতো গরমের মধ্যে খুব সুন্দর করে স্নান করতে পারে আর তাকে গরমের মধ্যে কোনো রকম কোনো কষ্ট পেতে দেয় না।